আফটারনুন চিলড্রেন, আমরা এতদিন পড়েছি মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা। কবিতাটি আমার মনে হয় তোমাদের এতদিনে পড়া হয়ে গেছে। কবিতাটিতে যে তোমার প্রশ্নের উত্তর আছে, সেই প্রশ্নের উত্তর আমি মোটামুটিভাবে তোমাদের ক্লাসে আলোচনা করে দিয়েছি এবং কিছু লিখেও দিয়েছি। এছাড়াও কিন্তু তার অনেক প্রশ্নই ভেতর থেকে আসতে পারে। যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই আমাকে মেসেজ করতে পারো অথবা ডাইরেক্ট ফোন করতে পারো। এবার দেখো, তোমাদের প্রশ্নের উত্তর আমি যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছি সেগুলো প্রায় সবকটাই তোমার বইয়ের থেকে। আর এছাড়াও আমি তোমাদের যে দুটো প্রশ্নের উত্তর পাঠিয়েছি লিখে, সেগুলো কিন্তু বইয়ের ব্যাক এক্সারসাইজ নয়। তবে যেহেতু এটি কবিতা, প্রত্যেকটা লাইন জুড়ে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আর কবিতাটি কিন্তু খুব ভালোভাবে রিডিং পড়বে। রিডিং না পড়লে কবিতার ভিতর থেকে যদি ফিল ইন দি ব্ল্যাঙ্কস আসে, সেটা তোমরা লিখতে পারবে না। শোনো, তোমাদের কিন্তু যেহেতু তোমরা ক্লাস 8 কবিতা মুখস্থ করে লেখো, সেসব কিন্তু আসবে না। বাট স্টিল কবিতাটা ভালো করে রিডিং পড়বে এবং প্রায় মুখস্থর মতোই কিন্তু করবে, কারণ শূন্যস্থান পূরণ কিন্তু আমি দিতেই পারি। আচ্ছা, এবার আমার মনে হয় তোমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার একটা বিষয় নিয়ে, যেটা আমি তোমাদের লিখেও পাঠিয়েছিলাম, একটু দেখো। এই কবিতা একটা লাইন আছে যেটি হচ্ছে একদম শেষের দিকে, যে ডানে বাড়ি নদী রূপা বিমলা কিঙ্করী। এই যে ডানে বাড়ি নদী রূপা বিমলা কিঙ্করী, এই যে লাইনটা, এখানে ধরো তোমাদের বইতে একটা প্রশ্ন আছে নদীর কী নাম, আমরা চোখ বন্ধ করে লিখে দেবো বিমলা কিঙ্করী। কিন্তু এখানে কিন্তু বিমলা কিঙ্করী ব্যাপারটা কিন্তু নদীর নাম অর্থে ব্যবহৃত হয়নি। এখানে বিমলা কথাটার অর্থ হচ্ছে যেটা পিওর, মানে যেটার মধ্যে কোনো কিছু আবর্জনা নেই, অর্থাৎ নোংরা নয়, অর্থাৎ যেটার মধ্যে 100% পিউরিটি আছে তাকে আমরা বলি বিমলা, ফ্রেশ। আর কিঙ্করী কথাটার অর্থ হচ্ছে দাসী। ঠিক আছে, বলছে নদী তার ফ্রেশ ওয়াটার আমাদের দিচ্ছে, সুজলা সুফলা করছে। এ যেন হিমালয়ে বা পাহাড়ে তাকে বলছে, তাই সে করছে। ঠিক সেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও মানুষের পাশে দাঁড়াতেন। কিন্তু যেহেতু আমরা এখন সেভাবে, অর্থাৎ পুরো প্রত্যেকটা শব্দের আলাদা করে মানে করে নিয়ে উত্তর লিখব না, সেই হেতু বলে দিচ্ছি, যদি ধরো জিজ্ঞেস কোনো একটি বাক্যে যে প্রশ্ন আসে, সেটা যদি ধরো আসে যে সাপোজ এই প্রশ্নটা যে আলোচ্য কবিতায় কোন নদীর কথা বলা হয়েছে, এক কথায় একটা লাইনে আলোচ্য নদী কবিতায় বিমলা কিঙ্করী নদীর কথা বলা হয়েছে। এটা একদম সহজ, মানে একদম স্বাভাবিক প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন। কিন্তু এটা তো বাংলা সাহিত্য, সুতরাং বিমলা কিঙ্করী নদীর নাম এটা সবসময় প্রযোজ্য নয়। কিন্তু যেহেতু আমরা আমাদের পাঠ্যপুস্তক এবং তোমরা বাংলা সাহিত্যকে তুলনামূলক সরলীকৃত করে পড়ো, সুতরাং বিমলা কিঙ্করী নদীর নাম কথাটা বললে ঠিকই হবে, খুব একটা কাটার কিছু নেই। কিন্তু ভেতরের অর্থ হচ্ছে বিমলা কিঙ্করী, অর্থাৎ নদীর জলটাকে বলছে বিমলা, এবং সে মানুষকে উপকার করছে দাসী রূপ ধরে। অর্থাৎ
আমাদের মধ্যে একটা অদ্ভুত রকমের একটা সাইকোলজি থাকে। প্রত্যেকটা মানুষ কেউ যদি কারোর উপকার করে, সেভাবে আমি উপকার করেছি, এই উপকারের জন্য আমি একটা বিশাল কিছু করে ফেলেছি, সবাই আমার প্রতি কৃতজ্ঞ থাকবে, এই যে আমি এত করছি, এই যে ব্যাপারগুলো, অর্থাৎ মানুষের জন্য তিলমাত্র কিছু করলে পরেই এই যে অহংবোধ, বিদ্যাসাগরের মধ্যে কিন্তু সেটা ছিল না। বিদ্যাসাগর মহাশয় মানুষের জন্য উপকার করতে পেরে তিনি তার মনে আনন্দ পেতেন। শুধু তাই নয়, বিদ্যাসাগর মহাশয় মানুষকে উপকার করাটা নিজের ভাগ্যর ভেবে আনন্দিত হতেন। যাই হোক, এই কবিতাটা কিন্তু শেষ হয়ে গেছে। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, তবে তোমাদের জেনারেলি ছোট প্রশ্নই বেশি আসবে, সেরকম ইলাবোরেটভাবে ব্যাখ্যা করাটারও খুব একটা আসবে না। গ্রামারও আমি মোটামুটি তোমাদের যেইগুলো সিলেবাসে আছে সেরকমভাবে পাঠ্যাংশের ব্যাকরণও আমি তোমাদের করে দিয়েছি। আজকে আমরা পড়ব একটা গল্প। যারা বই পেয়ে গেছো তারা একদম প্রথম যে গল্পটা, জীবন স্মৃতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। আমরা যে কবিতাটা পড়েছি সেটা পড়েছি বিদ্যাসাগর প্রসঙ্গে, আর যে গল্পটা এখন আমরা পড়ব সেই গল্পের লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তো নিশ্চয়ই আমি অনেকবারই বলেছি, তাও আর একটু কথা বলে দিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একাধারে বিদ্যাসাগর এবং দয়াসাগর, সমাজ সংস্কারক। শুধু তাই নয়, বাঙালি জাতির তিনি গর্ব। তিনি ছিলেন বাঙালি জাতির অভিভাবকের মতো। আজও আমরা বিদ্যাসাগরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। এইবার এই বিদ্যাসাগর মহাশয় তার জীবন স্মৃতি লিখেছেন। অর্থাৎ তোমরা ক্লাস 7-এ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার একটা স্পিচ পড়েছিলে, নিশ্চয়ই মনে আছে, আমি পড়িয়েছিলাম। সেই ছোটোবেলায় কী হতো, শ্যাম নামে একটা চাকর ছিল, ইত্যাদি ইত্যাদি। বেশ পড়েছিলে, বেশ ইন্টারেস্টিং লাগতো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে এই জীবন স্মৃতি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের জীবন স্মৃতিটা লিখেছেন। ওটা যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ছেলেবেলা থেকে নেওয়া হয়েছিল, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের জীবন স্মৃতিটা লিখেছেন, অর্থাৎ অটোবায়োগ্রাফি। এটা এখন আমরা পড়তে গিয়ে যেটা সমস্যা, যেটা একটা হবে ঠিক না, চেষ্টা করব যাতে না হওয়ানোর, সেটা হচ্ছে তোমাদের ভাষার একটা সমস্যা হবে। কারণ বিদ্যাসাগর মহাশয় যখন বাংলার সাহিত্য চর্চা করতেন, বলা বাহুল্য বিদ্যাসাগরই কিন্তু ছিলেন বাংলা সাহিত্যের জনক। বিদ্যাসাগরের সময় থেকেই বাংলা ভাষা সংস্কৃত ভাষার খোলস থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র ভাষায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এবার বিদ্যাসাগর, যেহেতু বিদ্যাসাগরের লেখাই আমাদের বাংলার বলিষ্ঠভাবে প্রথম সাহিত্য হিসেবে সেই সময় প্রচলিত এবং প্রকৃত বাংলা সাহিত্য, সুতরাং বিদ্যাসাগরের ভাষার মধ্যে কিন্তু আমরা প্রচুর সংস্কৃত শব্দ দেখতে পাই। বাংলার শব্দভাণ্ডারে যখন আমরা পড়ব তখন দেখব বাংলার শব্দভাণ্ডারে মূলত তৎসম এবং তদ্ভব এই দু রকমের শব্দ দিয়ে গঠিত। এছাড়াও আছে দেশি শব্দ, বিদেশি শব্দ ইত্যাদি ইত্যাদি। এই যে তৎসম এবং তদ্ভব শব্দ, তৎসম শব্দ মানে যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে, কোনো রকম চেঞ্জ না হয়ে। যেমন ধরো, চন্দ্রের সৌন্দর্য খুবই মধুর। এই যে চন্দ্র কথাটা, চন্দ্র মানে চাঁদ, তাহলে চন্দ্র কথাটা কিন্তু ডাইরেক্ট এই দেশে এসেছে, এই বাংলা ভাষায় এসেছে। চন্দ্র একটি সংস্কৃত শব্দ। আমরা সবাই মাতৃ আরাধনায় ব্রতী হয়েছি। মাতৃ এটা কিন্তু সংস্কৃত শব্দ, কিন্তু বাংলা শব্দভাণ্ডার সুন্দর রয়েছে। তারপর ধরো হস্ত, হস্ত থেকে হাত, চন্দ্র থেকে চাঁদ,
তারপর ধরো মাতৃ থেকে মা, পিতৃ থেকে বাবা, এই শব্দগুলো ডাইরেক্ট কিন্তু আসছে না। যেই শব্দগুলো ধরো চন্দ্র কথাটা তৎসম শব্দ, আর যেগুলো বাংলা ভাষায় একটুখানি চেঞ্জ হয়ে এসছে, যেমন হস্ত তৎসম, আবার হাত হচ্ছে তদ্ভব শব্দ। তা আমি এখন শব্দভাণ্ডার পড়াচ্ছি না, সুতরাং এত ইরাবারেটি বলার কিছু নেই। আমি যেটা তোমাদের পড়াচ্ছিলাম বা পড়াবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন স্মৃতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন স্মৃতি যখন আমরা পড়ব, তখন প্রত্যেকটা লাইন বাই লাইন আমি তোমাদেরকে পড়ে বুঝিয়ে আলোচনা করে দেব। আমরা দেখব এর মধ্যে যে ভাষাগুলো সেটা আমাদের কাছে খুব একটা পরিচিত নয়, মানে কখনো কখনো ভাষাগুলো আমাদের কানে বেশ একটু কঠিন লাগবে। যাই হোক, আমরা চলো পড়া শুরু করি। শুরু করলে আর এত সমস্যা হবে না। তার আগে আরেকটা ছোট্ট কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বিদ্যাসাগরের জীবন স্মৃতিটা, এটা কিন্তু কোনো সেই অর্থে গল্প নয়। বিদ্যাসাগর নিজের জীবন স্মৃতি বা নিজের চরিত কথা লিখেছিলেন। আর তোমরা নিশ্চয়ই এতদিনে বই পেয়ে গেছো। যারা বই পেয়ে গেছো তারা এরপর থেকে কি আজকেই সম্ভব হলে তোমরা বইটা নিয়ে বসবে। যারা বই পাওনি, আমি পরের দিন বা এটা টোটালটা পড়ানো হয়ে গেলে পরে যখন কোয়েশ্চেন অ্যান্সার লিখে পাঠাবো, তখন এর সঙ্গে টোটাল গল্পটাও পাঠিয়ে দেবো। আজকে তাহলে আমরা শুরু করি আমাদের আজকের পড়া বা আজকের পাঠ। জীবন স্মৃতি, রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাবাগীশ মহাশয় জামাতার বিশিষ্ট রূপ চিকিৎসা করাইলেন। প্রতিটাই সাধু ভাষায় লেখা, লাইনটা পড়লেই আটকে ওঠার কারণ নেই। আমি একদম সরলীকৃতভাবে মানে ইজিভাবে বুঝিয়ে দেব। বিদ্যাবাগীশ মহাশয়, বিদ্যাবাগীশ কারো নাম হতে পারে না, তাহলে এটা একটা উপাধি মাত্র। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা বিদ্যাসাগর বলি, ঠিক সেরকম বিদ্যাবাগীশ বলে কাউকে উপাধি দেওয়া হয়েছে। সেই মহাশয় জামাতার বিশিষ্ট রূপ চিকিৎসা করাইলেন। জামাতা মানে তার মেয়ের হাজবেন্ড, তার জামাই সে চিকিৎসা করালেন, কিন্তু কিছুতেই কোনো উপকার দর্শাইল না। আন্ডারলাইন করো, দর্শাইল। কিন্তু কেন উপকার পাওয়া গেল না? দর্শাইল না মানে দেখলাম না, দর্শন থেকে দর্শাইল। তাহলে বিদ্যাবাগীশ মহাশয় জামাতার বিশিষ্ট রূপ চিকিৎসা করাইলেন, কিন্তু কিছুতেই কোনো উপকার দর্শাইল না। অল্প দিনের মধ্যেই অবধারিত হইল, মানে অল্প দিনের মধ্যেই বোঝা গেল। কি বোঝা গেল? জামাতা আর এ জীবনে প্রকৃতস্থ হইতে পারিবেন না। প্রকৃতস্থ কথাটার বিপরীত হচ্ছে অপ্রকৃতস্থ। তাহলে মানে অপ্রকৃতস্থ মানে পাগল হয়ে যাওয়া, অর্থাৎ জামাতা আর কোনোদিনই সুস্থ হবেন না, মানে তিনি পাগল হয়ে গিয়েছিলেন আর কি, ব্যাপারটা এরকম। তাহলে বিদ্যাবাগীশ মহাশয় জামাতার চিকিৎসা করাইলেন, কিন্তু কিছুতেই কোনো উপকার পেলেন না। অল্প দিনের মধ্যেই বোঝা গেল যে জামাতা এ জীবনে আর প্রকৃতস্থ হইতে পারবেন না, মানে জামাতা পাগল হয়ে গেছে। অতঃপর মানে তারপর কন্যা জামাতা ও দুই দৈহত্রীর ভরণ পোষণের ভার বিদ্যাবাগীশ মহাশয়ের ওপরেই রহিল। তারপর মেয়ে, জামাই এবং দুই দৈহত্রী, দৌহিত্র তার স্ত্রীলিঙ্গ হচ্ছে দৌহিত্রী। দৌহিত্রী মানে নাতনি, দৌহিত্র মানে নাতি। মেয়ের যে ছেলে তাকে আমরা বলি, অর্থাৎ মেয়ের ঘরের যে সন্তান হয় সে যদি ছেলে হয় তাকে বলা হয় দৌহিত্র, আর যদি সে মেয়ে হয় তাকে বলা হয় দৌহিত্রী। তাহলে বিদ্যাবাগীশ মহাশয়ের কাছে কি হলো? তার কন্যা, জামাতা এবং কন্যার দুই সন্তান ছিল, কন্যা সন্তান অর্থাৎ তার দুই নাতনি, সমস্ত ভরণ পোষণের ভার বিদ্যাসাগর মহাশয়ের, এই বিদ্যাবাগীশ মহাশয়ের ওপরেই রইল। তিনিও যথোচিত যত্ন এবং স্নেহ সহকারে তাহাদের ভরণ পোষণ করিতে লাগিলেন।
তিনিও যথারীতি মানে যতটা স্নেহ এবং ইয়ে করা যায় সেই বলছে তাদের ভরণ পোষণ করতে লাগলেন। বিদ্যাবাগীশ মহাশয় অবিদ্যমান হইলে, অবিদ্যমান মানে তার মৃত্যু হলো, আন্ডারলাইন করো, অবিদ্যমান মানে যাহা বিদ্যমান নয়, যাহাকে আর দেখা যায় না তাহাকে বলা হয় অবিদ্যমান। বিদ্যাবাগীশ মহাশয় অবিদ্যমান হইলে তাহার জ্যেষ্ঠ পুত্র রাধামোহন বিদ্যাভূষণ সংসারে কর্তৃত্ব পদে প্রতিষ্ঠিত হইলেন। তাহার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বিদ্যাবাগীশের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল রাধামোহন, রাধামোহন বিদ্যাভূষণ, সে সংসারে কর্তৃত্ব পদে প্রতিষ্ঠিত হইলেন। অর্থাৎ আমাদের মানে হিন্দুদের একটা, হিন্দু বলবো না, আমাদের বাঙালিদের এরকম একটা আগেকার দিনে যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন একটা পরম্পরা ছিল যে বাবার মৃত্যুর পর তার যে জ্যেষ্ঠ পুত্র মানে যে বড় ভাই সেই টোটাল সংসারের যে মূল হবে। ব্যাপারটা কিন্তু সেভাবে চিন্তা করতে গেলে যখন রাজতন্ত্র ছিল তখন রাজার ছেলে যে রাজা হতো, রাজার যে জ্যেষ্ঠ পুত্র সেই রাজা হবে, এরকম একটা ব্যাপার ছিল। এবং সেটা সেই সময়ও বিদ্যমান ছিল যে সংসারের যে সব থেকে বড় ছেলে সেই টোটাল সংসারের ভারটা নেবে। তাহলে বিদ্যাবাগীশ মহাশয় অবিদ্যমান হইলে তাহার জ্যেষ্ঠ পুত্র রাধামোহন বিদ্যাভূষণ তিনি কি করলেন? সংসারের কর্তৃত্ব পদে প্রতিষ্ঠিত হইলেন। মধ্যম রামধন ন্যায়রত্ন, মধ্যমের নাম ছিল রামধন ন্যায়রত্ন। এবার প্রশ্ন করতেই পারো, মিস এরকম বিদ্যাভূষণ, এরকম বিদ্যাবাগীশ, এরকম ন্যায়রত্ন, এই ব্যাপারগুলো কী? তখনকার দিনে সাধারণত পাণ্ডিত্য ব্যাপারটা মানা হতো তোমার ইয়ে দিয়ে, সংস্কৃততে কে কতটা কিভাবে পড়েছে, হ্যাঁ, এগুলো সব উপাধি পেত। হ্যাঁ, কাউকে হয়তো তর্কভূষণ, তর্করত্ন, এখন যেমন ধরো যারা ডক্টরেট করে বা পিএইচডি করে তারা বলে ডক্টর অমুক, হ্যাঁ, বা এরকম ব্যাপারটা আর কি। তা তখনও ওরকম, তা যারা নাকি, তখন তো মেনলি সংস্কৃত ভাষা চর্চা ছিল, তখন তো সেইভাবে বিজ্ঞান গণিত বা অন্য সাহিত্য সেভাবে ছিল না, মানুষের ধর্ম চর্চা করতো আর সংস্কৃত ভাষাটাকেই ভালোভাবে পড়ত। তাহলে এইবার সেই যে মধ্যম পুত্র যে রামধন ন্যায়রত্ন, সে কী করলো? পিতার চতুষ্পাটিতে অধ্যাপনা করতে শুরু করলো। তৃতীয় গুরুপ্রসাদ এবং চতুর্থ বিশ্বেশ্বর মুখোপাধ্যায় কলিকাতায় বিষয়কর্ম করিতে লাগলেন। তাহলে বিদ্যাবাগীশের কটা ছেলে ছিল? 4টে ছেলে ছিল। বড় ছেলে ছিল রাধামোহন বিদ্যাভূষণ, সে সংসারের কর্তৃত্ব পেল। আচ্ছা, মেজ ছেলে যে তার নাম ছিল রামধন ন্যায়রত্ন, সে পিতার চতুষ্পাঠিতে অর্থাৎ পিতার যে পাঠশালা ছিল, পিতার সেই পাঠশালায় সে অধ্যাপনা করা শুরু করলো। তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ গুরুপ্রসাদ এবং বিশ্বেশ্বর মুখোপাধ্যায় তারা কলকাতায় তারা কাজ করত, বিষয়কর্ম দেখাশোনা করত। 4ই সহোদর যাবজ্জীবন একান্নবর্তী ছিলেন। সহোদর মানে ভাই, একই মায়ের পেটের ভাইকে বলা হয় সহোদর। আর এটাকে আমরা লিঙ্গ পরিবর্তন করলে সহোদরের স্ত্রীলিঙ্গ হচ্ছে সহোদরা। তাহলে 4 ভাই তারা সারা জীবন একসঙ্গে ছিলেন এবং তারা যা উপার্জন করতেন সেটা জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ সেই যে রাধামোহন বিদ্যাভূষণ সব থেকে বড় যে ভাই, যে কর্তা ছিলেন, তার হাতে দিতেন। এবং জ্যেষ্ঠ ভ্রাতা যার পর নাই সমদর্শী এবং ন্যায়পরায়ণ ছিলেন। সমদর্শী কথাটার অর্থ হচ্ছে সবাইকে সমানভাবে দেখা, তাকে বলা হয় সমদর্শী। তাহলে জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন সমদর্শী এবং ন্যায়পরায়ণ। তিনি কি ছিলেন? স্বীয় পরিবারের ওপর তাহার যেরূপ স্নেহ সেইরূপ যত্ন ও ভ্রাতাদের পরিবারের পক্ষেও, অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতার তার নিজের পরিবারের জন্য যতদূর স্নেহ ভালোবাসা ছিল, তার ভ্রাতাদের পরিবারের জন্য তার বরঞ্চ অপেক্ষা অধিক স্নেহ ও অধিক যত্ন লইতেন। ফল কথা এই যে তাহার কর্তৃত্বকালে কেহ কখনো রুষ্ট বা অসন্তুষ্ট হইবার কোনো কারণ দেখিতে পারেন নাই। অর্থাৎ
তিনি যতদিন কর্তা ছিলেন বাড়িতে ততদিন এই 4 ভাই একসঙ্গে ছিলেন, একান্নবর্তী পরিবার মানে জয়েন্ট ফ্যামিলি ছিলেন, এবং তারা কেউই অন্য ভাইরা কিন্তু কখনোই রুষ্ট হননি, মানে বিরক্ত হননি, অর্থাৎ ভাইয়ের প্রতি তারাও যথেষ্ট শ্রদ্ধাবান ছিলেন। তাহলে এটুকু আমরা পড়লাম যে কি পড়ছি, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার যে জীবন কথায় জীবন স্মৃতিতে লিখছেন, তিনি স্মৃতিচারণ করছেন যে অ্যাকচুয়ালি তিনি যাকে নিয়ে স্মৃতিচারণ করছেন, এই যে বিদ্যাবাগীশ মহাশয়, এই বিদ্যাবাগীশ মহাশয় হচ্ছে বিদ্যাসাগরের যে মাতামহী, মাতামহী মানে পিতামহ, পিতামহী, মাতামহী মানে মায়ের যে বাবা, মাতামহী মানে মায়ের বাবা, এই মাতামহী মানে মায়ের মা, অর্থাৎ দিদিবা। বিদ্যাসাগর যে মা ছিলেন ভগবতী দেবী, বিদ্যাসাগরের যে দিদিমা ছিলেন তার নাম ছিলেন গঙ্গা দেবী। সেই গঙ্গা দেবীর জীবন কাহিনী দিয়েই তিনি শুরু করেছেন। এই পুরো ঘটনাটাই বিদ্যাসাগরের যে মাতামহী মানে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীর মা, তাদের বাড়ির অবস্থা অর্থাৎ তার বাড়ির সম্পর্কে তিনি বলতে শুরু করেছেন। এভাবেই তিনি তার জীবন কাহিনী বা জীবন স্মৃতিটা লিখেছেন। তাহলে আজকে আমরা যতটুকু পড়লাম ততটুকুতে ওয়ার্ডসগুলো একটু কঠিন বা একটু লাগলেও 2-4 বার পড়লে পরে সরগড়া হয়ে যাবে। আমরা কিন্তু সেই সময়কার মানে তদানীন্তন সময়ে আমাদের বাংলার যে সমাজ জীবন ছিল, সবাই একসাথে থাকা, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি অ্যাজ এ সোশ্যাল সিস্টেম, তার ওপর বেস করে কিন্তু আমরা পড়ছি। যতটুকু পড়লাম, পারলে রিডিং পড়বে, পরের দিন আমি বাকিটা আবার পড়াবো।